ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অজপাড়া একটি গ্রাম রাম্বা। সবুজের ছায়াঘেরা এই গ্রামটি নির্জন এবং শান্ত মনে হলেও সেখানে প্রতিটি মানুষ বেঁচে রয়েছে অন্ধবিশ্বাস এবং ব্যাপক কালোজাদুর চর্চা নিয়ে, যেখানে মানুষ ক্রমশ নিখোঁজ হয়। সাল 1995 অমর আর অন্তি নামের এই দুজন সরকারি কর্মকর্তা গ্রামের মানুষের নিবন্ধন এবং আদমশুমারি করতে গিয়েছিল, আর এরপর তাদের সাথে যা ঘটেছিল তা সত্যি খুবই ভয়াবহ। সেই গল্পই আমরা উন্মোচিত করব। তাহলে বেশি স্পয়লার না দিয়ে আজকের গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমাদের সূরা জিনের 6 নম্বর আয়াত দেখানো হয়, যার অর্থ কিছু মানুষ ছিল যারা জিনদের কিছু পুরুষদের আশ্রয় নিত, ফলে তারা তাদের আরো বিভ্রান্তি ও ভীতি বৃদ্ধি করে দিত। তারপরে আমাদের কিছু পত্রিকা দেখানো হয় যেখানে রাম্বা গ্রামের কিছু ভয়াবহ ঘটনা ও চিত্র উঠে এসেছে। এখানে আমাদেরকে বলা হচ্ছিল কালো জাদুর বিষয়, যে গ্রামটিতে ব্যাপকভাবে কালো জাদুর চর্চা হতো। আমাদেরকে একটা বাবা আর একটা মেয়েকে দেখানো হয়। বাবার নাম তিরো, সে তার মেয়েকে আদর করে একটি ঘরে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মেয়েটির নাম আয়ু। মেয়েটি তার বাবাকে বলছিল, তুমি কি আজকে আমার সাথে থাকবে না? তিনি হেসে উত্তর দেয়, আমাকে মাফ করো, আজকে থেকে এটা তোমার নতুন রূপ, তুমি ঘুমিয়ে পড়ো। আর আমরা এদিকে একটা লোককে দেখতে পাই যে কিনা অনবরত অদ্ভুত ভঙ্গিমায় কাউকে তুষ্ট করার চেষ্টা করছিল। সামনে ছিল কালো জাদুর ভয়াবহ জিনিসপত্র। সে আসলে কার উপাসনা করছে? একটু পরে আমরা দেখতে পাই তার সামনে এক ভয়ঙ্কর রূপে জিন আবির্ভূত হয়েছে, আর সেই লোকটিকে আমরা দেখতে পাই জিনটির সামনে মাথা নত করতে, যা ছিল একদম শের। অন্যদিকে তিতো নামে সেই ব্যক্তিটি চেয়ারে বসে চা খাচ্ছিল আর রেডিও শুনছিল। আবহাওয়া বার্তায় বলা হচ্ছিল বুধবারে পাহাড়ের ভূমিধসের কারণে রাম্বা গ্রামের অনেকজন মারা গিয়েছে, তার সাথে প্রবল বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তখন আমরা দেখতে পাই সে রেডিও চ্যানেলটা পাল্টে দিয়ে গান শুনতে শুরু করে, যদিও তার মাথায় টুপি এবং হাতে তাসবিহ। তার আচার ব্যবহার মনে হচ্ছিল না যে সে একজন প্রকৃত মোমেন। এরপরে বিদ্যুৎ চলে গেলে আমরা দেখতে পাই সে মোমবাতি জ্বালিয়ে উঁচু করা শুরু করে। তো ঘটনা চলে আসে বর্তমানে, সাল 2023। ব্যাংকের মধ্যে রাম্বা গ্রামের আরদি নামের এই ছেলেটি তার ব্যবসার জন্য লোন নিতে এসেছে। সে ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে সালাম দেয় এবং তার কাগজপত্র দেয়। ম্যানেজারের নাম হচ্ছে ওমর। সে তার কাগজপত্রগুলো দেখছিল এবং দেখে জিজ্ঞাসা করে, এটা কোন গ্রাম? উত্তরে আরতি জানায়, এটা রাম্বা গ্রাম। গ্রামের নামটি শুনে ম্যানেজার ওমর একটু স্তব্ধ হয়ে যায়। আরতি তখন সেখানে একটা ছবি দেখতে পায় টেবিলে। সেই ছবিটি দেখে সে চিনে ফেলে, মুখে উচ্চারণ করে রাজে। তখন ম্যানেজার অমরের ভাবনাতে আমরা চলে যাই আরো 25 বছর আগে, যেখানে সে আর তার সহকর্মী হস্তি নিবন্ধন এবং আদমশুমারির কাজের জন্য সেই রাম্বা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শহর থেকে প্রায় অনেক দূরে পাহাড়ের কুল ঘেঁষে সেই গ্রামটিতে পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যায়। তারা পৌঁছে যায় সরাসরি সেই গ্রাম প্রধানের বাড়িতে, যেখানে গিয়ে সালাম দিতে দরজা খুলে তাদেরকে স্বাগতম জানায় সেখানকার গ্রাম প্রধান তিরো। স্বাগত জানিয়ে তাদেরকে ভেতরে আসতে বলছিল আর বলছিল, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম, আসতে কোনো কষ্ট হয়নি তো? ওমর আর হস্তি বলছিল, আসতে তেমন কষ্ট না হলেও পথ অনেক দূরে ছিল। গ্রাম প্রধান বলে, আপনারা হচ্ছেন আমার অতিথি, তাই এখানে ছুটির দিনের মতোই থাকার চেষ্টা করবেন। নিজের বাড়িতে যেমন ছুটি কাটান ঠিক তেমনই আমি আপনাদের জন্য রুমের ব্যবস্থা করেছি। এটা বলে সে তাদের রুম দেখাতে চায়। দুজনকে সে আলাদা আলাদা রুম দেয়। তো সন্ধ্যার সময় আমরা দেখতে পাই তারা সবাই চাই টেবিলে। গ্রাম প্রধান বলছিল, আপনাদের এখানে থাকতে সমস্যা হবে না, কারণ আমি এখানে একাই থাকি। অমর তাকে জিজ্ঞাসা করে, আপনার কি স্ত্রী সন্তান নেই? প্রতি উত্তরে সে জানায়, আসলে 4 থেকে 5 বছর আগে আমার স্ত্রী ও সন্তান দুজনেই দুর্যোগের কারণে মারা গিয়েছে। এরপর থেকে আমি একাই থাকি। ওমর সেখানে সমবেদনা জানায়। গ্রাম প্রধান বলে, ঠিক আছে, আসলে আমাদের সৃষ্টিকর্তা যা চান তা আমাদের মেনে নিতেই হবে। হয়তো এটার মধ্যেই তিনি আমার কল্যাণ রেখেছিলেন। এখন আমি একা থাকতে থাকতেই অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আমার বাড়ির কাজের লোক আসে, সে আমার বাগান দেখাশোনা করে। এবার অস্তি তাকে জিজ্ঞাসা করি, দেয়ালের মধ্যে একটা ছবি দেখেছি, সেটা কি আপনার স্ত্রী? সে জানায়, হ্যাঁ। সে বলছিল, আপনারা কাল থেকে নিবন্ধন শুরু করুন, চিন্তা করবেন না। এই গ্রামের মানুষেরা খুবই বন্ধুসুলভ। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই ওমর যখন চা খাচ্ছিল সেখানে গ্রাম প্রধান এসে বলে, অস্তি এখনো ঘুম থেকে ওঠেনি। অমর বলে, না, সে এখনো ঘুমোচ্ছে। তিনি বলে, অস্তি ঘুম থেকে উঠলে তারপর আমরা একটু গ্রামে হাঁটতে বের হব। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা 3 জন গ্রামে হাঁটতে বের হয়েছে। সেখানে অস্তি বলছিল, আচ্ছা, আমি কি সেই পাহাড়ে উঠতে পারি? মনে হচ্ছে ওখান থেকে গ্রামটা বেশ সুন্দর লাগবে। গ্রাম প্রধান বলে, আপনি যান, আমরা এদিকেই আছি। অমরকে সে বলছিল, আপনিও আসুন, আপনাকে একটা জিনিস দেখাই। আসলে কাকতালীয় ভাবে এই সময়টাতে আমার গ্রামের মানুষরা কফি সংগ্রহ করে। তারপর তারা এগিয়ে যায় সেখানে। আমরা দেখতে পাই কিছু ছেলে মেয়ে কফি তুলছিল। একটা মেয়ে ছিল সেখানে, দেখতে খুবই সুন্দরী, নাম রাজা। তাকে দেখে প্রথমেই ভালো লেগে যায় ওমরের।
আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে আরও ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড MOWBX ব্যবহার করে সাইন আপ করলে আপনাদের প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা ক্যাশ বোনাস পাবেন। উইথড্রয়াল খুবই সহজ। বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপ্যাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে টাকা তুলতে পারবেন। 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? পিন কমেন্টে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করতে একদমই ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। এরপর সন্ধ্যার সময় আমরা দেখতে পাই গ্রাম প্রধান সহ তারা বসে আলাপ করছে। সেখানে অমর গ্রাম প্রধানকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা, আপনি গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব কতদিন পালন করছেন? তিনি বলেন 11 বছর ধরে। উস্তি সেখানে বলছিল, এটা তো অনেক, এতদিন কিভাবে? আচ্ছা, আপনাদের এই গ্রামের মানুষেরা কেন নিবন্ধন করতে চায় না? সেখানে গ্রাম প্রধান বলছিল যে বেশিরভাগ মানুষ চায় না কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে। এটা একটা অজপাড়াগা, শিক্ষার হার একদমই নেই, এমনকি তারা গ্রাম প্রধানের গুরুত্বটাও ঠিকঠাক বোঝে না। তো আমরা দেখতে পাই তখনই সেখানে একটা লোক আসে। গ্রাম প্রধান তাদেরকে পরিচয় করিয়ে দেয় তার সাথে। এটা হচ্ছে সারু, যে কিনা তার বাড়িঘর পরিষ্কার এবং বাগান দেখাশোনার কাজ করে। সে তখন এই মাসের টাকাটা সারুকে দিয়ে দেয় এবং বলে, দেখো, ওনারা আমাদের মেহমান, তাই কাল থেকে অন্য কাজে মন না দিয়ে তাদেরকে দেখাশোনা করার চেষ্টা করবে। তো এরপরই দেখা যায় রাত যখন ঠিক 12টার আশেপাশে অস্তি তার রুমে ছিল, কিন্তু হঠাৎ করে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। কেউ ফিসফিসিয়ে যেন কি একটা পড়ছে। একটা দরজা দেখা যাচ্ছিল আয়নার পেছনে। সে কান দিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু বেশি কিছু শুনতে পারে না। রুম থেকে বের হয়ে এসে পাশের রুমে দরজাটা খুলতেই ভেতরে উকি দিয়ে গ্রাম প্রধানকে ইবাদতে লিপ্ত থাকতে দেখতে পায়। কিন্তু সে যখন সেখান থেকে নিজের রুমে ফিরছিল, তখন দেখা যায় সে ঘরেই একটা ভয়ঙ্কর জিন তার সামনে আবির্ভাব হয় এবং সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই গ্রাম প্রধানকে, যার চোখ হয়ে গিয়েছিল একদমই কালো বর্ণের, যা থেকে আমরা বুঝতে পারি এটা কোনোভাবেই কোনো সৃষ্টিকর্তার ইবাদত হতে পারে না। ভয়ে অস্তি তার নিজের রুমে গিয়ে কোনো রকমে শুয়ে পড়ে। তো পরের দিন দেখা যায় তারা দুজনেই তাদের কাজে বের হয়ে গিয়েছে, অর্থাৎ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনের তথ্য নেওয়ার। তারা একটি বাড়িতে গিয়ে ওঠে, যেখানে একটা মহিলা তাদেরকে খাবার দেয়। সেখানে মহিলাটি তাদেরকে জিজ্ঞাসা করে, আজকে কয়টা বাড়ি শেষ করেছেন আপনারা? ওমর সবসময় ধর্মভীরু। সে বলে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় অনেকগুলো বাড়ি শেষ করেছি এবং আজকে আপনারটাও শেষ বাড়ি হতে পারে। সেখানে ওই মহিলাটি বলছিল, সাবধান, আপনারা পাশের বাড়িতে সাবধানে যাবেন। এই এলাকায় আপনারা নতুন, বেশি কিছু বোঝেন না, জানেন না। তো আমরা দেখতে পাচ্ছিলাম এই কথাগুলো আরিফিতে শুনছিল গ্রাম প্রধানের কাজের লোক সারু। সেই গ্রামে তখন একটা পরিবারকে আমাদেরকে দেখানো হয়। এই মহিলাটা তার হাজব্যান্ডের কাছে গিয়ে অনেক কথা শোনাচ্ছিল। বলছিল, আপনি 2 দিন পর পর অসুস্থ হয়ে যান, এদিকে আমাদের খাবার আবারও শেষ হয়ে গিয়েছে, আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? সেখানে তার হাজব্যান্ড বলছিল, আল্লাহর উপর ধৈর্য ধরো, আমি যখন সুস্থ হব, ভালো অনুভব করব, তখন কাজে যাব, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার স্ত্রী এতে মোটেও খুশি ছিল না। বলছিল, তুমি আমাকে জীবনে কোনো কিছুই দাওনি। অন্য মানুষেরা কত ভালোভাবে বউদের যত্ন নেয়, দামি জামা কাপড় দেয়, গহনা দেয়, আমার তো কোনো স্বাদ আহ্লাদ কোনো কিছুই নেই। এটা বলে সে চলে যায়। তো আমরা বুঝতে পারছিলাম যে এই গ্রামের বেশিরভাগ মানুষ অভাব অনটনেই দিন পার করছে। তো এরপরে দেখা যায় অমর আর অস্থি একটা বাড়িতে গিয়ে উঠেছে। সালাম দেওয়ার পর একটা মহিলা আসে। সে তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কারা, কি জন্য এসেছে? তারা জানায়, আমরা সরকারি কাজে আপনাদের কাছে এসেছি, যেমন এই গ্রামের প্রত্যেকটা পরিবারের তথ্য সংগ্রহ করতে। মহিলাটি তাদের ঘরে ঢুকতে বলছিল না। তখন সেই মহিলার হাজবেন্ড সেখানে আসে আর তাদেরকে ঘরে ঢোকায়। আমরা এই লোককে দেখেই বুঝতে পারি এটা সেই কালো জাদুকর, যাকে ঘটনা শুরুতে জিনের উপাসনা করতে দেখেছিলাম। অমর হস্তি তারা জানতে চায়, আপনারা কয়জন থাকেন এই পরিবারে? লোকটি বলে, আগে পরিচয় হয়ে নি, আমার নাম বোদ্দা, আমি আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে এখানে থাকি। তখন ওমর জিজ্ঞাসা করে যে আপনার কাজ কি, কি করে জীবিকা নির্বাহ করেন? এটা বলার আগে আমরা দেখতে পারি সেখানে রাজিং নামের মেয়েটি উপস্থিত হয়। আর আমরা বুঝতে পারি এই মেয়েটিই হচ্ছে বতুয়ার মেয়ে। যেহেতু এই মেয়েটিকে দেখে অনেক পছন্দ করে ফেলেছিল ওমর, দেখার পর থেকে আর তাকে ভুলতে পারছে না। তাই এখানে দেখে সে একটু অবাক হয়ে যায়। আর এই বিষয়টা লক্ষ্য করে বোদ্দা তারাই সেই বাড়ি থেকে বিদায় নিয়ে ফেরার সময় রাস্তার মধ্যে তারা দেখতে পারে একটা লোক ভাজা ভুট্টা বিক্রি করছে। তারা সেখান থেকে সেই দোকান থেকে ভুট্টা খায়। এদিকে আমরা দেখতে পাই বোদ্দা কবিরাজার বাড়িতে তারা খাওয়ার সময়
রাজেনকে ডাকে এবং বুত্তা বলে, তোমার মা বলেছে তোমার আর ওই ছেলেটার মধ্যে বিশেষ কিছু নাকি লক্ষ্য করেছে, এটা কি সত্যি? যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তুমি জানো আমাদের বংশীয় নিয়মের সম্পর্কে। তখন সে বলে, তেমন কিছুই না, কিন্তু আমার তাকে পছন্দ হয়, এটাতে সমস্যা কিসের? কিন্তু আমরা দেখতে পাই এতে তার পরিবার খুবই রেগে যায় আর সম্পূর্ণ মানা করে দেয় যেন সে কখনো এসব কল্পনাতেও না আনে। এদিকে তাদের দুজনের ভুট্টা খাওয়া শেষ হলে তারা যখন ফিরে আসছে গ্রাম প্রধানের বাড়িতে, তখন হঠাৎ করে অস্থির মনে হয় সেই দোকানে সেই ফাইলগুলো রেখে এসেছে, যেটা আনতে সে আবারও একা একাই সেখানে চলে যায়। ওমর চলে আসে সোজা গ্রাম প্রধানের বাড়িতে। আসতেই গ্রাম প্রধান তাকে জিজ্ঞাসা করে উস্তি কোথায়। সে বলে তার ভোলা ভালা মন, সে ফাইলগুলো রেখে এসেছে একটি দোকানে, সেটা আনতে গিয়েছে। গ্রাম প্রধান বলছিল, আচ্ছা শোনো, তুমি বিশ্রাম নাও, আমি একটু আমার বন্ধুর বাড়িতে যাব। এদিকে আমরা দেখতে পাই অস্তি যখন সেখানে গিয়ে পৌঁছায় তার ফাইল আনতে, আজব একটা বিষয় হলো সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেই দোকানটা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছিল না যে এখানে কোনো দোকান ছিল, কখনো ছিল। তখন অস্তি সে জায়গাতে সে ভয়ঙ্কর জিনকেও দেখতে পায়। এটা দেখে সে ভয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। আর এইদিকে গ্রাম প্রধানের বাড়িতে ওমর যখন একা থাকে তখন হঠাৎই লোডশেডিং হয়ে যায় আর দেখা যায় তার পেছন দিয়ে কিছু একটা চলে যাচ্ছিল। সে পেছনে চাইলেও সেটাকে দেখতে পারে না। সে যখন হ্যারিকেনটা জ্বালিয়ে ঘুরতেই যাবে তখনই তার সামনে গ্রাম প্রধানকে দেখতে পেয়ে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, আপনি এখানে কোথা থেকে আসলেন? আপনি না আপনার বন্ধুর বাড়িতে গিয়েছেন। এই কথার কোনো উত্তর না দিয়ে গ্রাম প্রধান বলে, ভয় পাওয়া যাবে না, অভ্যস্ত হয়ে যাবে, এখানে ঘন ঘন লোডশেডিং হয়। এটা বলে গ্রাম প্রধান তার ঘরে চলে যায়। তখনই আবার বিদ্যুৎ চলে আসে। বাড়িতে ফিরে অমরকে কিছু বলতে চাইছিল অস্তি। সে যখনই কিছু বলতে যাবে তখনই সেখানে গ্রাম প্রধান চলে আসে। এসে বলে যে কি সমস্যা হয়েছে। অস্তি যখন তার সমস্যাটার কথা বলতে শুরু করে তখনই গ্রাম প্রধান সেটা বলতে দেয় না, থামিয়ে দেয়। বলে এগুলো কোনো কিছুই না, আপনি যা দেখেছেন তা ভুল দেখেছেন। আপনি ভেতর থেকে হয়তো কিছুটা দুর্বল হয়ে গিয়েছেন কাজ করে, তাই আপনার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম প্রয়োজন। তার সাথে ইসলামিক জ্ঞান দিতে শুরু করে এবং বলে, খেয়ে নিন, বিশ্রাম করুন। বেচারা অস্তি আর কোনো কিছুই বলতে পারে না। এদিকে দেখা যায় রাজেন যখন ঘরে বসে নিজের চুল আঁচড়াচ্ছিল তখনই আমরা তার আয়নাতে তার পিছনে সেই ভয়ঙ্কর জিনের অবয়বকে লক্ষ্য করে এতে আমরা বুঝতে পারি রাজিং এর সাথেও এই জিনের কোনো সম্পর্ক রয়েছে। তো সকালে যখন অমর কাজ করছিল তখন অস্তি তাকে আবারও বলার চেষ্টা করি তার সাথে ঘটা ঘটনাগুলো। সে বলছিল, আমি এই বাড়িতে একটা ভয়ঙ্কর জিনকে দেখতে পেয়েছি এবং আমরা যে ভুট্টা খেয়েছিলাম সেই দোকানে আমি ফাইল আনতে গিয়ে সেখানে কোনো দোকানই দেখতে পাইনি, সেখানে কিছুই ছিল না। তো আমরা দেখতে পাই ওমর বিশ্বাস করছিল না। সে বলছিল এগুলো হয়তো তোমার কল্পনা। বিষয়টা পাত্তা না দিয়ে সে নিজের রুমে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বুত্তার কালো জাদুর আস্তানা। সেখানে একটা মহিলা এসেছে যাকে বুত্তা আসন গ্রহণ করতে বলে। এই মহিলাটাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন, যাকে আমরা আগেও দেখেছিলাম যে সে তার হাজবেন্ডের উপর অনেক ক্ষিপ্ত ছিল অভাব অনটনের কারণে। সেখানে বুত্তা তাকে বলছিল, তুমি এখানে আসার আগে নিয়ম কানুন জেনে এসেছো? সে উত্তরে বলে, হ্যাঁ, আমি এখানে আসতাম না যদি আমার পরিস্থিতি খারাপ না হতো। বুত্তা তখন বলছিল, এটা করলে তুমি ধন সম্পদ সবকিছুর মালিক হবে ঠিক হয়, কিন্তু তোমার পরিবারের কোনো একজনের আত্মাকে জিনের কাছে উৎসর্গ করতে হবে। এটা শুনে মহিলাটা চমকে যায়, কিন্তু সে রাজিও হয়। তো আমরা দেখতে পাই বুত্তা কবিরাজ অদ্ভুত অঙ্গভঙ্গি করে একটা ছুরিতে রক্ত মিশিয়ে সেটা একটা পুতুলের উপরে স্টেপ করতে থাকে। অন্যদিকে রাজাং আর অমর একসাথে বসে সময় কাটাচ্ছে। সেখানে অমর বলছিল, এই নির্জন পরিবেশ, গোধূলি সন্ধ্যায় এত ভালো একটা জায়গায় বসে আপনার মতো সুন্দরীর সাথে সময় কাটাতে পেরে আমি ধন্য। রাজাং বলে, আমি জানি শহরের মেয়েরা বেশি সুন্দরী হয়। রাজাং জিজ্ঞাসা করে, আপনারা কবে ফিরে যাবেন? অমর তখন বলতে থাকে, আর 2-3 দিনের মধ্যে কাজ শেষ করে তারা এরপরে ফিরে যাবে। রাজাং বলছিল, আচ্ছা আপনি কি আর কখনো এখানে ফিরে আসবেন না? অমর তখন কোনো কিছুই বলছিল না, কেননা তাদের এই সম্পর্কের এখনো কোনো নাম তৈরি হয়নি। তো এরপরে আমরা দেখতে পাই তারা গ্রামের একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, যেখানে একটা ইন্দোনেশিয়ান ট্রেডিশনাল নাচের অনুষ্ঠান হচ্ছিল। সেটা দেখতে দেখতে তারা দুজন কাছাকাছি হচ্ছিল, আর এই বিষয়টা গ্রামের মানুষেরাও খেয়াল করে। আর এই খবর পৌঁছে যায় বুত্তার কাছে। রাতে রাজাং বাড়িতে ফিরলে তাকে শাসন করতে শুরু করে বুত্তা। তাকে একটা চড় মারে। রাজাং বলে, কাউকে পছন্দ করা কি আমার ভুল? আমি তো সাধারণ মানুষের মতোই বাঁচতে চাই। তখন তার মা তাকে আরো মারতে শুরু করে আর বলে, তোমার বাবা এই শিক্ষা দিয়েছে তোমাকে, তোমার বাবার সাথে মুখে মুখে তর্ক করো। কিছুদিন পরেই পূর্ণিমা, সে সময় তোমার জাদুবিদ্যা তোমার উপর পরিপূর্ণ হবে, এটাই আমাদের ব্রত। আর এইখানেই তোমার বাবার উত্তরাধিকারী হিসেবে তোমার থাকতে হবে, এই গ্রাম ছেড়ে যাওয়া যাবে না। এদিকে আমরা দেখতে পাই গ্রাম প্রধানের কাজের লোক শাহরুখ, যে কিনা রাতে কোদাল কাঁধে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। সেখানে শহরে পড়া শিক্ষিত এক গ্রামের মেয়ে সেটা লক্ষ্য করে। তার নাম দেবে এবং তার পিছনে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই দম্পতিকে যাদের বাড়ি
বাড়িতে অভাব অনটন লেগেছিল। আর আমরা তো জানি এই মহিলাটি গিয়েছিল সেই বুদ্ধা কবিরাজের কাছে জিনের মাধ্যমে সাহায্য চাইতে, এবং আমরা দেখতে পাই সেখানে একটা নতুন বাড়ি কেনার কথা বলছিল সেই লোকটির স্ত্রী। কথা শেষ হলে লোকটি জিজ্ঞাসা করে, নতুন বাড়ি কেনার জন্য তো অনেক টাকা লাগবে, তুমি এত টাকা কোথায় পেয়েছো? ঠিক তখনই আমরা দেখতে পাই লোকটার গলায় ব্যথা করতে শুরু করে এবং সাথে সাথেই তার রক্তবমি হয় আর সে সেখানেই শেষ হয়ে যায়। মহিলাটির চোখে মুখে ছিল এক অদ্ভুত শয়তানি চাহনি, ছিল ক্রোধ, মানে সে বড়লোক হতে তার নিজের স্বামীকেই শয়তানের কাছে বলি দিয়ে দিয়েছে। এদিকে দেখা যায় শাহরুখে, সে একটা কবরস্থানে চলে গিয়ে সদ্য কবর দেওয়া একটা মৃত ব্যক্তির কবর খুঁড়ে সেখান থেকে কাফনের কাপড়ের গিটটা খুলে তুলে নিয়ে এসেছে। আর এটা দেখেছিল সেই দেবী নামের মেয়েটি। তো দেবী এটা দেখে তাড়াহুড়ো করে আসার সময় তার সামনে পড়ে যায় গ্রাম প্রধান। আর গ্রাম প্রধান তাকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? মেয়েটি বলে, আমি একটা লোককে দেখেছি যে কিনা কাফনের কাপড় চুরি করেছে, তার মানে সে কালো জাদুর সাথে জড়িত। এটা গ্রামের সবাইকে জানানো উচিত, নয়তো গ্রামের ক্ষতি হবে। তখন গ্রাম প্রধান বলে, আরে এসব কোনো কিছুই না, তুমি যা দেখেছো তা কাউকেই বলো না, আমি বিষয়টা হ্যান্ডেল করব। এটা বলে তাকে পাঠিয়ে দেয়। তখনই তার কাছে শাহরু আসে। তখন ধমকের সুরে শাহরুখকে বলে, একটা কাজ যদি ঠিকঠাক করতে পারো, মেয়েটা কিভাবে দেখতে পেলাম, আমি কোনো ঝামেলা চাই না, ব্যাপারটা শেষ করো। অর্থাৎ গ্রাম প্রধানই কালো জাদুর সাথে অতপ্রতভাবে জড়িত। এদিকে দেখা যায় উস্তি যখন নামাজ পড়া শেষ করে তখন সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। আর তখনই লোডশেডিং হয়। হ্যারিকেনটা জ্বালিয়ে সে ঘরে হাঁটতে থাকে। সে অন্য ঘরে চলে যায় যেখানে গ্রাম প্রধানের বইয়ের ছবি ছিল। হঠাৎ করে পাশে থাকা রেডিওটা একা একাই বাজতে শুরু করে। সেটা সে অফ করে। আবারও ওইদিকে চাইতেই তার সামনে ভয়ঙ্কর রূপে গ্রাম প্রধানের স্ত্রী চলে আসে, যেটা খুবই ভয়ঙ্কর দেখতে। সে দেখে তা খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পাশে থাকা দরজাটাও খুলে যায়। সেখান থেকে বের হয়ে আসে সে ভয়ঙ্কর জিন। এগুলো দেখে সে চিৎকার করতে থাকে আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটি একটি দুঃস্বপ্ন ছিল। অন্যদিকে দেখা যায় সেই দেবী নামের মেয়েটি যখন বাড়িতে ফিরছিল তার পেছনে লেগেছিল শাহরুখ। সে তখনই তাকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে মারার চেষ্টা করে। নিজের সবটুকু শক্তি দিয়ে দেবী যখন সেখান থেকে ছুটে চলে আসবে, গ্রাম প্রধান সেখানে তাকে মেরে সাথে সাথে অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। সেখানে গ্রাম প্রধান বলছিল, এত রাতে একটা মেয়ে কিভাবে বাড়ির বাইরে বের হতে পারে? ভয় করে না, অলরেডি মেয়েটার বোঝা শেষ। তারা দুজন একই লাইনের। মেয়েটি তার জীবন বাঁচাতে বলছিল, আমি কাউকে কোনো কিছু বলবো না, আমাকে ছেড়ে দে। কিন্তু গ্রাম প্রধান একটি ছুরি বের করে এবং সাথে সাথেই তার গলা কেটে দেয়। সেখানেই মেয়েটি ছটফট করতে করতে শেষ হয়ে যায়। তো সকালবেলা একটা কৃষক যখন কাজ শেষ করে পাহাড়ি ঝিলের মধ্যে নিজের পা ধুচ্ছে, ঠিক তখনই সে দেখতে পায় সেই মেয়ের লাশ ঝিরি থেকে ভেসে ভেসে সামনে যাচ্ছিল। এটা দেখে লোকটি এতটাই ভয় পায় যে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ঝিরের অন্য পাশে আমরা দেখতে পাই রাজেং বসে রয়েছে। বৌদ্ধ আর তার স্ত্রী মিলে কিছু ফল আর পানি পড়া দিয়ে রাজেংকে গোসল করাচ্ছে। বৌদ্ধ বলছিল, এই গোসল তোমাকে আরো সুন্দরী বানিয়ে দেবে এবং গোসলের পরই তোমার জাদুবিদ্যা তোমার শরীরের সাথে আরো যুক্ত হবে। এই শক্তি কখনো অবহেলা করো না, নয়তো তোমার নিজের প্রাণও যেতে পারে। তো দেখা যায় রাজেং এর মুখে ছিল অস্বস্তির ছায়া। সে চায় না এরকম জীবন, চায় না কালো জাদুর ভয়ানক বেড়া জালে নিজেকে জড়িয়ে ফেলতে। তো দেখা যায় সে আর ওমর আবারও দেখা করেছে। ওমর বলছিল, আমি কাল পরশু এখান থেকে চলে যাব, আমার কাজ শেষ, আমি জানি না আবার এখানে কবে ফিরে আসব, হয়তো এটাই শেষ। রাজেন তখন বলছিল, ঠিক আছে, আপনি আপনার কাজে মনোযোগ দিন। সেখানে ওমর জানতে চাই, আচ্ছা এই গ্রামে কিছু অদ্ভুত হচ্ছে আমার মনে হয়। ওস্তি অনেকবার বলতে চেয়েছে কিন্তু আমি গুরুত্ব দেইনি। এখানে কি হচ্ছে সেটা কি আমাকে বলবে? রাজেন সেখানে বলছিল, অবশ্যই আমি তোমাকে বলতে চাই, কিন্তু এখন ঠিক সময় নয়। এখন তোমার সহকর্মী ওস্তিকে তোমার বাঁচাতে হবে। তো এরপর দেখা যায় সে ওস্তির কাছে যাচ্ছিল, কিন্তু তার মাথা হঠাৎ করে ঘুরতে শুরু করে আর সে চলে যায় জঙ্গলের দিকে। মনে হচ্ছিল তাকে কেউ যেন নজরে রাখছে। অন্যদিকে দেখা যায় গ্রাম প্রধানকে, সাথে ছিল তার বড় ভাই এবং তার ভাইয়ের স্ত্রী। সেখানে তার ভাই তার কাছে এসেছে সাহায্য চাইতে। তখন গ্রাম প্রধান তাকে সাহায্য করছিল না। সে বলছিল, আমি তোমাদেরকে কখনো মাফ করব না। আমার যখন খারাপ সময় ছিল তখন তোমরা আমাকে সাহায্য করনি, উল্টো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। সেদিন কখনো আমি ভুলবো না। তোমাদের মাফ করা পসিবল না। তার ভাইয়ের স্ত্রী তার পায়ে ধরছিল আর বলছিল, যে কোনো ভাবে আমাদেরকে সাহায্য করো, খুবই বেগতিক অবস্থায় আমরা। কিন্তু সে কোনোভাবেই সাহায্য করে না। সেখান থেকে যাওয়ার সময় তার ভাই তাকে বলছিল, তুমি আজ যে শক্তির উপরে দাঁড়িয়ে গ্রাম প্রধান হয়েছ তা কোনো সঠিক রাস্তা নয়, তা তুমিও জানো। তুমি একদিন শেষ হয়ে যাবে, দেখে নিও। এরপরে আমরা দেখতে পাই ওমরকে, যে কিনা একটা মসজিদের বারান্দায় অজ্ঞান হয়ে পড়েছিল। তার কাছে একজন আসে, তার জ্ঞান ফেললে সে উঠে বসে আর জিজ্ঞাসা করে, আপনি কে? আমি এখানে কিভাবে আসলাম? লোকটি বলে, আমি হচ্ছে এই গ্রামের ইমাম, সবাইকে ইসলামের পথে চলার আহ্বান করে আমি তোমাকে
তোমাকে খুঁজে পেয়েছি জঙ্গলের মধ্যে, সেখানে পড়েছিলে অজ্ঞান হয়ে, তখন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কিভাবে তোমার এমনটা হলো? সে তখন বলছিল যে আমার মাথাটা খুবই খারাপ লাগছিল হঠাৎ করে, আমার কখনো এমন লাগেনি। তখন ইমাম বলে তাহলে এমনটা হয়তো হয়েছে কালো জাদুর প্রভাবে। অমর তখন বলে এই গ্রামের মানুষ কি কালো জাদু চর্চা করে? ইমাম তখন বলছিল অবশ্যই অনেকেই করে থাকে। এই এলাকার গ্রাম প্রধান যে রয়েছে মানে তিও, সে স্বাভাবিকভাবে গ্রাম প্রধান হয়নি, কালো জাদুর উপরেই সে হয়েছে। আর ভয়ানক একটা ঘটনা হচ্ছে সে গ্রাম প্রধান হওয়ার জন্য তার নিজের জন্ম দেওয়া মেয়ে আর স্ত্রীকে জিনের কাছে বলে দিয়েছে। আর তখনই আমরা বুঝতে পারি মুভির প্রথম ঘটনা, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম তিরা যখন গ্রাম প্রধান ছিল না তখন সে তার মেয়েকে সে একলা ঘরে রেখে কালো জাদু চর্চা করে। ঘর থেকে বের হয়ে আসার সময় তার স্ত্রী সেই ঘরের মধ্যে ঢুকে দেখে একটা জিন তাদের মেয়ের একদম কাছাকাছি। আর তখন সে যাওয়ার কারণে মেয়ে আর মা দুজনকেই বলি হিসেবে সেই শয়তান কবুল করে নেয়। এরপর থেকে সেই জিন তাকে সবসময় সাহায্য করে এবং তাকে সেই গ্রামের গ্রাম প্রধান বানিয়ে ফেলেছে। ওমর তখন জানতে চায় এগুলো গ্রাম প্রধান কিভাবে শিখেছে বা এটার উৎপত্তি কি। তখন ইমাম বলে বত্তার কথা। এটা শুনে ওমর চমকে যায়। আচ্ছা, আপনি কি রাজেং এর বাবার কথা বলছেন? ইমাম সাহেব বলে হ্যাঁ, কিন্তু রাজেং তার আপন সন্তান নয়। রামবা গ্রামে ভূমিধসের কারণে অনেক আগেই মারা গিয়েছিল রাজেং এর আসল বাবা মা, কিন্তু বোত্তা তাকে এনে কালো জাদুর রক্ষক হিসেবে তৈরি করতে চাইছে এবং করেছেও। এই গ্রামে জিনকে পূজা করা একটি অতি সাধারণ বিষয়। এসব জানার পর অবাক হয়ে যাচ্ছিল ওমর। এদিকে আমরা দেখতে পাই অস্তি গ্রাম প্রধানের সেই সিক্রেট রুমে পৌঁছে যায়, যেখানে সে কালো জাদু করে। সেখানে যাওয়ার পরে সে দেখতে পাই ঘর ভর্তি কালো জাদুর জিনিসপত্র। ঠিক তখনই চলে আসে গ্রাম প্রধান আর তাকে বলতে থাকে আপনার এত বড় সাহস, আমাকে না বলে এখানে ঢুকেছেন। এটা বলে তার সাথে থাকা তাসবিটা রেখে দেয়। গ্রাম প্রধান তখনই বলে ধৈর্যটা আমার ফুরিয়ে গেল। এটা বলে অস্তিকে চড় মারে। অস্তি তখন বলছিল তাহলে আমার সন্দেহই ঠিক ছিল, আপনি একজন কালো জাদুর পূজারী। গ্রাম প্রধান তখন তাকে আবারও চড় মারে। তখন অস্তি বলতে থাকে আপনি একজন নিকৃষ্ট মানুষ। গ্রাম প্রধান তখন হাসতে হাসতে বলে তাহলে শোনো আমি কি করেছি। আমি আমার স্ত্রীর সন্তানকে বলে দিয়েছি শয়তানের কাছে ক্ষমতা পাওয়ার জন্য। অস্তি তখন তাকে বলে আপনি একটা কাফের, সৃষ্টিকর্তা কখনো আপনাকে ক্ষমা করবে না। গ্রাম প্রধান তখন বলছিল আমি যখন খারাপ অবস্থায় ছিলাম কেউ আমাকে সাহায্য করছিল না, আর তোমরা যেহেতু জেনে গিয়েছো বিষয়টা তাহলে তোমাদের আর বেঁচে ফেরা হবে না। তখনই আমরা দেখতে পাই অস্তি ওখানে গ্রাম প্রধানের মুখে থুথু মারে। তখন সে অস্তিকে মারতে শুরু করে। অস্তি কোনো রকমে পালিয়ে যাবে, কিন্তু সামনে তো সারু। অস্তি মনে করেছিল সারু ভালো, তাই তার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু সারুও তাকে আটকায়। সে তখন বুঝে ফেলে তারা সবাই একই। তো আমরা দেখতে পাই তাকে টেনে নিয়ে একটা রুমের খাটের মধ্যে বেঁধে ফেলা হয়। সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার আশেপাশে কালো কাপড় পরিহিত অনেকগুলো জিনের অবয়ব দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। গ্রাম প্রধান তখন একটা ছুরি সাজিয়ে নিয়ে আসে আর সেখানে সে জিনকে প্রভু ডাকতে শুরু করে এবং তাকে আহ্বান করে। এটা করার সাথে সাথে আমরা দেখতে পাই সে ছুরিটা নিয়ে অস্থির গলায় টান দিয়ে দেয় আর সে তসবিটার মধ্যে রক্তগুলো লাগায়, অর্থাৎ সে অস্থিকে বলি দিয়ে দিয়েছে জিনের কাছে। অন্যদিকে দেখা যায় অমর এসে পৌঁছেছে গ্রাম প্রধানের বাড়িতে এবং সে এসে অস্থিকে ডাকতে শুরু করে, কেননা সে তো এখন জেনে গিয়েছে বিষয়টা। তখনই সেখানে গ্রাম প্রধান আসে। অমর বলে যে অস্থি কোথায়? গ্রাম প্রধান বলে আমি তো দেখেছি বিকেলে সে বের হয়েছে, সে তো এখনো ফিরল না, হয়তো সে বাইরে হাঁটছে। গ্রাম প্রধান তখন বলে তুমি চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। অমর তখন বলে হ্যাঁ বলো। তখন গ্রাম প্রধান বলে আমার ব্যাপারে আর এই গ্রামের ব্যাপারে নিশ্চয়ই আপনি আর অস্থি অবগত আছেন। অমর তখন বলে হ্যাঁ, আমি সবকিছু জেনে গিয়েছি। গ্রাম প্রধান তখন বলে আমরা ভালোই ছিলাম আমাদের মতো, আপনি এসে সেই শান্তির উপর হস্তক্ষেপ করেছেন। অমর বলে কিভাবে এটা হতে পারে? আমরা কেন আপনাদের কাজে হস্তক্ষেপ করব? তখন গ্রাম প্রধান বলছিল তুমি রাজাংকে ভালোবাসার জালে ফাঁসিয়েছ। সে আমাদের জন্য জাদুর এক অনন্য সৃষ্টি, আমরা তাকে তিলে তিলে ছোট থেকে তৈরি করছি, আর তুমি সেটা ভালোবাসা দিয়ে ধ্বংস করতে চাইছো। আর অস্তিত্ব একটা অসভ্য মহিলা। আমরা দেখতে পাই অমর এই কথাই রেগে যায় আর বলে অস্থি কথায়। আমরা দেখতে পাই গ্রাম প্রধান নিচের দিকে চেয়ে এক অদ্ভুত কণ্ঠে বলে তাকে শেষ করে দিয়েছি, এখন তোমার পালা। মুখ উঁচু করতে আমরা দেখতে পাই তার চোখগুলো একদমই কালো বর্ণের হয়ে গিয়েছে, অর্থাৎ সে এখন আর মানুষ নেই, তার ভেতরে রয়েছে শয়তান জিন। গ্রাম প্রধান এক শক্তিতে ধাক্কা মেরে অমরকে অন্য ঘরে নিয়ে ফেলে দেয়। সে তখন অমরকে বলছিল তুমি কি নিজেকে পবিত্র প্রাণী মনে করো? তুমি একটা সৃষ্টিকর্তার বানানো দুর্বল একটা প্রাণী। অমর বলছিল আমি নগণ্য হই আর যাই হয়, আমি আল্লাহ তাআলার সৃষ্টি আর আপনি নিজেও। তখন সেটা
বলছিল, আমাকে একদমই জ্ঞান দিতে এসো না, আমি তৈরি হয়েছে আগুনে আর তুমি মাটি, আমাকে কিছুই ধ্বংস করতে পারবে না। ঠিক তখনই আমরা দেখতে পাই অমর দেরি না করে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমরা দেখতে পাই গ্রাম প্রধান বমি করতে শুরু করে আর তার ভেতর থেকে সে ভয়ঙ্কর জিন বের হয়ে যায়। অমর দ্রুত এই গ্রাম ছাড়তে চায়। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সামনে সে রেজাংকে দেখতে পায়। অমর গাড়ি থামিয়ে বলে, এখানে তুমি কি করছো? রেজাং বলতে থাকে, আপনি হয়তো সবকিছু জেনে গিয়েছেন, সবার বিষয়। আপনাকে মারার উপায় তারা বের করছিল, গ্রাম প্রধান আর আমার পরিবার। আমি আপনাকে অনেক বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি, কারণ আমি তাদের কন্ট্রোলে। তারা চায় আমাকে কালো জাদুর ক্ষমতা দিয়ে আমাকে ব্যবহার করতে, কিন্তু আমি সবসময় চেয়েছি একটা সাধারণ জীবনযাপন। যা আপনাকে দেখে আমার আরো আগ্রহ জেগেছে। অমর তখন সেখানে বলছিল উস্তিকে মেরে ফেলেছে। আমি তার কথা আগে বিশ্বাস করিনি, কিন্তু আমার কারণে হয়তো তার জীবন চলে গিয়েছে। যদি বিশ্বাস করতাম তাহলে আগে এই গ্রাম ছেড়ে চলে যেতাম। সে রেজাংকে বলে, আমার সাথে তুমি শহরে চলো, এই গ্রামে আর কখনো আমরা ফিরবো না। তো আমরা দেখতে পাই তারা তখন শহরে চলে যায়। আর এদিকে ঘটনার সব থেকে বড় একটা টুইস্ট রিভিল হয়। সেটা হচ্ছে আমরা গ্রাম প্রধানকে দেখতে পাই, যে এলাকার মসজিদের ইমামের কাছে গিয়েছে এবং ইমাম তাকে বলছে ওমর চলে গিয়েছে, তার সাথে রেজাংও, তাই না? তখন আমরা দেখতে পাই গ্রাম প্রধান সেই শয়তানের জোপা তাবিজটা ইমামের কাছে দেয়। ইমাম তখন তাকে বলছিল, আমি ভেবেছিলাম এটা আপনার কাছে থাকলে আপনি এটা যথাযথ মর্যাদা দিতে পারবেন, কিন্তু তা আর হলো না। এটা বলে সে চলে যাওয়ার সময় আমরা দেখতে পাই সে গ্রাম প্রধানের ভেতরে গাছের ডালটা ঢুকিয়ে দেয় আর তাকে সেখানেই শেষ করে দেয়। অর্থাৎ সমস্ত কিছুর মূলে ছিল এই ইমাম, যে মসজিদের মতো পবিত্র জায়গায় থেকে পুরো গ্রামকে কন্ট্রোল করত কালো জাদুর ছায়া দিয়ে। তো এরপর আমরা দেখতে পাই 1 মাস পরের ঘটনা। অমর আর রেজাং তারা এখন অনেক সুখে আছে। বারবার শুধু রেজাং অমরকে ধন্যবাদ জানায় এত সুন্দর জীবন তাকে উপহার দেওয়ার জন্য, কেননা এমন সুখী সে কখনো হবে তা ভাবতে পারেনি। তাকে সবসময় কালো জাদুর ভয়ানক বেড়াজালের ভেতরেই রাখতে চেয়েছে তার বাবা মা। ঠিক তখনই বাইরে ভাঙার কিছু আওয়াজ আসে। অমর বলে, আমি নিচে গিয়ে দেখছি। সে নিচে গিয়ে লাইট অন করার চেষ্টা করছিল, কিন্তু লাইট জ্বলছিল না। ঘরের দেয়ালগুলো ফেটে যাচ্ছিল। অমর তার সামনে তখন সে ভয়ঙ্কর তাসবিটাকে দেখতে পায় আর উপর থেকে চিৎকার আসে রাজাঙের। তখনই তার সামনে উপস্থিত হয় সেই মসজিদের ইমাম। আর এখানেই এই ঘটনাটা অপূর্ণ রেখে এই মুভিটা এখানে শেষ করে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি রামবা গ্রামের ভয়াবহতা আর রেজাঙের ভয়াবহ অতীত কখনোই আর তার পিছু ছাড়বে না। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়া হয়েছে, যে বা যারাই নিজের স্রষ্টাকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা অথবা কালো জাদুর মতো ভয়ঙ্কর রাস্তায় নেমেছে, তারা স্বল্প সময়ে সুখে থাকতে পারলেও পরিশেষে হয়েছে ভয়ঙ্কর পরিণাম, যেমন হয়েছে গ্রাম প্রধানের সাথে। আর অবশ্যই কালো জাদু করা মানে স্রষ্টার সাথে শিরক করা, তা ভুলে গেলে চলবে না। তো যাই হোক, আজকের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।